রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে রাজীব কুমারের প্রত্যাবর্তন কতটা ন্যায়সঙ্গত বলে মনে হয় আপনার? প্রথম কথা হচ্ছে যে এই প্রত্যাবর্তনটা ন্যায়সঙ্গত তো পরের কথা, আইনসঙ্গতই নয়। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কোনো ডিজির পদের কারুর নিয়োগ কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়া হতে পারে না। বা নির্বাচন কমিশনের, আমি ঠিক জানি না, কিন্তু বোধহয় নির্বাচন কমিশনের বা কেন্দ্রীয় সরকারের অনুমোদন ছাড়া হতে পারে না। এই ব্যাপারটা রাজ্য সরকার করেনি, অন্তত রাজীব কুমারের ক্ষেত্রে করেনি। সেই জন্য রাজীব কুমারের নির্বাচনটা বা রাজীব কুমারের নিয়োগটা আইনসঙ্গত নয়, ওকে ভারপ্রাপ্ত বলে বসানো হয়েছে। কিন্তু আমরা সবাই জানি যে রাজীব কুমারের প্রতি আমাদের রাজ্য সরকার এবং বিশেষ করে আমাদের যিনি রাজ্য সরকারের আগা মাথা সমস্ত কিছুই, অর্থাৎ মমতা ব্যানার্জি, তিনি অসীম কৃতজ্ঞতায় জড়িয়ে আছেন, অসীম কৃতজ্ঞতায় জড়িয়ে আছেন। অতএব রাজীব কুমার থাকতে অন্য কারুকে যে তিনি ডিজিপি পদে নিয়োগ করবেন, এটা প্রায় অবিশ্বাস্য ব্যাপার। সেই জন্য আপাতত ভারপ্রাপ্ত ডিজিপি করে দিয়েছেন। তারপরে নানা রকম কলকাঠি নাড়বার চেষ্টা করবেন যাতে এই ভারপ্রাপ্তটা অনন্তকাল চলতে পারে। স্যার, যেটা এক্ষুনি আপনি বললেন যে আইনসঙ্গত নয়, এবং এই আইনের প্রক্রিয়াতেই বলা হয়েছে যে যখন রাজ্যের কোনো ডিজিপি পদ ফাঁকা থাকবে সেখানে ইউপিএসসির পক্ষ থেকে তিনজন আইপিএস অফিসারের নাম পাঠাতে হবে। কিন্তু সেইখানে সেই প্রক্রিয়াতে আমাদের রাজ্যের ক্ষেত্রে যে তিনজন আইপিএসের নাম পাঠানো হয়েছে তাদের নাম প্রত্যাখ্যান করেছে কেন্দ্র। এবং সেই কারণেই নাকি, নবান্ন সূত্রের খবর, সেই কারণেই নাকি রাজীব কুমারকে ভার দেওয়া হয়েছে এবং এই বৃহস্পতিবার থেকেই, মানে আজ থেকেই তিনি ভার গ্রহণ করছেন। কিন্তু যিনি একটা সারদা তদন্তের, মানে যেখানে তদন্তাধীন যে মামলাটা এখনো পর্যন্ত, সেখানে তিনি অভিযুক্ত রয়েছেন, তাকে রাজ্যের সর্বোচ্চ পদে নিয়োগ করা হলো। এটা কি রাজ্যের যে মানে পরিকাঠামো, রাজ্যের যে প্রশাসনিক পরিকাঠামো, তার উপর একটা বড় আঘাত নয়? প্রশাসনিক পরিকাঠামোর ওপর আঘাত নিয়ে বর্তমান সরকার আদৌ ভাবিত নয়। বর্তমান সরকারের একমাত্র চিন্তা হচ্ছে পরের ভোটটায় জেতা, নির্বাচনে জেতা। সামনে রয়েছে লোকসভার ভোট। সেই লোকসভার ভোট যেন তেন প্রকারেণ জিততে হবে। মানে লোকসভায় জিতে তো আর মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হতে পারছেন না, কিন্তু একটা যদি ভালো মতন ইয়ে করা যায়, একটা দেখানো যায় যে বেশ কিছু ভোট পেলাম, বেশ কিছু আসন পেলাম, তাহলে ওর ওজনটা একটুখানি বাড়বে। তো এই পরিপ্রেক্ষিতে মমতা ব্যানার্জির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এরকম একজন বসংবদ অফিসারকে ওই পদে রাখা আর কি। তো যেটা আমি একটুখানি আগে বলছিলাম, আমি সংশোধন করে নিচ্ছি, ওটা ইউপিএসসির অনুমোদন নিতে হবে। তো ইউপিএসসির অনুমোদন রাজ্য সরকার পায়নি, সেই জন্য ভারপ্রাপ্ত করে তাকে নিয়োগ করা হয়েছে। এখন এই নিয়োগ কতদিন টেকে নির্বাচন কমিশনের, মানে পুরো ব্যাপারটা যখন নির্বাচন কমিশনের আওতায় চলে আসবে তখন নির্বাচন কমিশনার কি করবে, সমস্ত জিনিসই দেখার। কিন্তু এটা যে আদৌ ন্যায়সঙ্গত নয়, বিশেষ করে ওর নিয়োগের ব্যাপারটা যখন ইউপিএসসি একবার প্রত্যাখ্যান করে দিয়েছিল, যে আদৌ ন্যায়সঙ্গত নয়, এ সম্বন্ধে বিন্দুমাত্র সন্দেহ নেই। কেন হয়েছে সবাই বুঝতে পারছি, আমিও বুঝতে পারছি, তুমিও বুঝতে পারছো, আর যারা এই টিভি দেখছে তারাও বুঝতে পারছে। 2019 সালে যেদিন, যে সন্ধ্যায় রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা দেয়, আমরা কিন্তু দেখেছিলাম সেই খবর যে সিবিআই এর যে তদন্তকারী অফিসাররা তাদেরকে রাজীব কুমারের বাড়িতে তার যে দেহরক্ষীরা তারা ঢুকতে দেননি, এবং এই খবর তুরন্ত চলে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং তিনি ধর্নায় বসে পড়েন। তার পাশে দেখা গেছিল রাজীব কুমারকে। সেই সময় পরিস্থিতি সম্বন্ধে যদি একটু কিছু আমাদের বলেন। পরিস্থিতি সম্বন্ধে খুব একটা কিছু বলার নেই, তুমি বলেই দিয়েছো। সেটা হলো যে পুরো ব্যাপারটা একটা অভূতপূর্ব ব্যাপার, অভূতপূর্ব, আনপ্রেসিডেন্টেড। একজন অফিসারকে একটা পদ থেকে বদলি করা হলো, সেই পদে সেই অফিসারকে রাখার সপক্ষে স্বয়ং মুখ্যমন্ত্রী ধর্নায় বসে পড়লেন। এটা ভাবা যায়? কেন বসে পড়লেন এটা উদ্দেশ্য, কিন্তু কেন বসে পড়লেন এই প্রশ্নটা কখনোই মমতা ব্যানার্জিকে ভাবায়নি। উনি বসে পড়বেন, উনি ওর উদ্দেশ্য যে কোনো যেন তেন প্রকারেণ সাধিত করবেন,
এইটাই হচ্ছে উদ্দেশ্য। তো বসে পড়েছিলেন। রাজীব কুমারকে ওই পদে শেষ পর্যন্ত রাখা যায়নি, আমি যতদূর মনে আছি আর কি। তো তারপরে এখন যা হবার হবে। আমার মতো কোনো নির্দোষকে যেন কারোর নির্দেশের জন্য বলি দিতে যাবেন না, রাজীবকে খোঁচা দিলেন কুণাল, কি বলবেন এ বিষয়ে? কুণাল বেচারা এখন মানে চাটুকারিতার চরম জায়গায় পৌঁছে গেছে আর কি। ওই চাটুকারিতার ওপরেই কুণাল বেঁচে আছে। আগে যেরকম সুখে ছিল, মাসে 13 লক্ষ টাকা না 13 কোটি টাকা কত জানি না আমি মাইনে পেত, সেসব সুখের দিন তো আর এখন নেই। এখন ওই চাটুকারিতা করে যা পায় সেটার উপরেই বেঁচে আছে। কিন্তু 3.5 বছর ধরে জেল খাটলো, সেটা কি আর কেউ ভুলতে পারে? সেই জন্য একটু চিমটি কেটে দিল আর কি। মমতা বন্দ্যোপাধ্যায় এ পর্যন্ত বেশ কিছু উপাধিতে ভূষিত হয়েছেন, যেমন মা দুর্গা বা মা শারদা ইত্যাদি ইত্যাদি। তিনি শুনেছেন যে তিনি নাকি অবতার হয়ে এসেছেন। এবারে চৈতন্যদেবের অবতার বলে তাকে উল্লেখ করলেন ব্রাত্য বসু। তাহলে কি আমরা তাকে শ্রীমতী চৈতন্য বলে এখন থেকে মনে করতে পারি বা বলতে পারি? না, আমার মতে পারি না। যেটা পারো সেটা হচ্ছে যে তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারো যেন ওর চৈতন্য হয়। এটাই হচ্ছে বড় কথা। এখন অনেক দিন আগে আমি দেখেছিলাম সিপিএম একটা এঁকেছিল, একটা কার্টুন এঁকেছিল যে ঠাকুর রামকৃষ্ণ ওকে আশীর্বাদ করছেন তোর চৈতন্য হোক। তো মমতা বলেছিলেন যে আমার চৈতন্য চাই না, আমাকে মুখ্যমন্ত্রী করে দাও ঠাকুর। তো এই জিনিসটা কিন্তু সিপিএমের ঔদ্ধত্যের প্রকাশ ছিল, এবং সেই ঔদ্ধত্যের মুখে চুনকালি মেখে দিয়ে পশ্চিমবঙ্গের জনসাধারণ মমতাকে মুখ্যমন্ত্রী বানিয়েছিল। তারপরে দেখা গেল যে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা সিপিএমের চেয়ে আরও এক কাঠি সরেস। তো যেখানে পৌঁছে গেছেন, সিপিএমের এইরকম চাটুকারিতা কারো ছিল না, মানে কোনো ব্যক্তিকে এরকম চাটুকারিতা সিপিএমের মধ্যে ছিল না। ওটা ওদের এর মধ্যে, গঠনতন্ত্রের মধ্যে নেই, এবং আশ্চর্যের বিষয় বিজেপিরও গঠনতন্ত্রের মধ্যে এই ধরনের চাটুকারিতা নেই, কিন্তু তৃণমূলে আছে। অতএব তৃণমূলে যে ব্রাত্য বসুর মতন নেতা বা অভিনেতা যে এরকম কথা বলবেন, তাতে আর বিচিত্র কি? আমি অনেক দিন আগে পড়েছিলাম, অচলপত্র বলে একটা কাগজ ছিল, তাতে ছিল সম্পাদক ছিলেন দীপ্তেন্দ্র কুমার সান্যাল। তিনি বলেছিলেন দেশে একজন নেতাজি আর বাকি সব অভিনেতাজি। তো ব্রাত্য বসু এরকম একজন অভিনেতাজি। স্যার 2021 সালে অমিত শাহ বলেছিলেন যে ইস আপকি বার 200 পার। তো সেই 200-র আগেই বিজেপির রথ থেমে গেছিল। এবারও মঙ্গলবার দিন অমিত শাহজি শহরে এসেছিলেন এবং এসে একটি টার্গেট বেঁধে দিয়ে গেছেন বিজেপির জন্য যে 35টি আসন লাভ করতে হবে। কিন্তু সেই 35 আসনকে লাভ করার জন্য পদ্ম ফুলের কি স্ট্র্যাটেজি হবে যাতে ঘাস ফুলকে পেছনে ফেলে এই 35 আসন অ্যাচিভ করতে পারে? কাজটা সহজ নয়, কিন্তু আমার মতে কাজটা অসম্ভব নয় যদি বিজেপি নিজের ঘর গুছিয়ে নিতে পারে। মানে ইংরেজিতে যাকে বলে ইফ দে গেট দেয়ার অ্যাক্ট টুগেদার। ঘর গুছিয়ে নিতে হলে কি করতে হবে? সংগঠনে কিছু রদবদল আনতে হবে, সংগঠনের মধ্যে কিছু ভেজাল ঢুকে আছে তাদের বিদায় করতে হবে। 2021 সালে যে ভরাডুবিটা ঘটেছিল তার মধ্যে বহু কিছু আছে যেগুলো আমি বলতে পারবো না, আর কিছু কিছু জিনিস বলতে পারবো। যেমন মুকুল রায়ের মতো লোককে নেওয়া হয়েছিল, এবং আমাদের সেই নির্বাচনের প্রধান ইয়েতে পরিচালক কৈলাস বিজয়বর্গীয় সবসময় মুকুল রায়কে মগল দাবা না করে চলতেন না। সেই মুকুল রায় পরে দেখা গেল শুরুত করে পালিয়ে তৃণমূলে চলে গেল, তৃণমূল থেকে এসছিল বা তৃণমূলে চলে গেল। তারপরে আরও এই সমস্ত সুন্দরীদের খেলা হয়েছিল, কি নাম মহিলার নামও ভুলে যাই, শ্রাবন্তী চ্যাটার্জি এরকম এসে খেলেছিলেন, খেলে ভোটে গোহারান হেরেছিলেন, প্রচুর টাকা পেয়েছিলেন, এবং পেয়ে তারপরেতে আবার তৃণমূলে ফেরত চলে যান। এবং তার কারণ হিসেবে বলেন যে না, উনি ঠিক রাজনৈতিক কাজ করবার মতন প্রেরণা পাচ্ছেন না। প্রেরণা উনি নিশ্চয়ই তৃণমূলে গিয়ে পাবেন, নিশ্চয়ই পাচ্ছেনও এখন। কিন্তু ব্যাপার হচ্ছে এইসব কারণের জন্যই বিজেপি হেরেছিল। হ্যাঁ, বিজেপি না হলে 2021 সালে জিতে যাবার, অন্তত ক্ষমতায় না আসুক তার কাছাকাছি আসার প্রভূত সম্ভাবনা ছিল। এই সমস্ত কারণে হতে পারেনি।
এগুলো সব আমি 6ই মে 2021 তারিখে এইগুলো আমি সমস্ত সোশ্যাল মিডিয়া একেবারে পরিষ্কার করে জানিয়েছিলাম। তারপরে তো যা হবার হয়েছে, কিছু সাংগঠনিক পরিবর্তন হয়েছে। আমি একটা কথা বলেছিলাম যে এইবারে বিজেপির মধ্যে কামিনী কাঞ্চন ঢুকেছিল, সেই কামিনী কাঞ্চনটা এখন মোটামুটি বেরিয়ে গেছে। সেই এ পর্যন্ত বলতে পারি যে বিজেপির উন্নতি হয়েছে আগের চাইতে, কিন্তু আরও বেশ কিছু করতে হবে। আজকেই আমি খবর পেলাম যে হাওড়ায় একজন মণ্ডল প্রেসিডেন্ট, তিনি পেশায় একজন ড্রাইভার, ড্রাইভার হতে কোনো আপত্তি নেই, কিন্তু তিনি একজন তৃণমূলের নেতার গাড়ি চালান এবং সন্ধেবেলা সবাই মিলে মলের আসরে বসেন। এরকম সে সময় 2021 সালে একজন বিজেপির সাধারণ সম্পাদক না ভাইস প্রেসিডেন্ট ছিলেন একজন, তার নাম সবাই জানি আমরা। তো তার ছেলে তৃণমূলের হয়ে কাজ করত। এরকম একটা পরিস্থিতির মধ্যে যদি নির্বাচন চালানো হয়, তাহলে নির্বাচনের ফল শেষ পর্যন্ত কি হবে সেটা তো সহজেই বিবেচ্য। আজকে যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে এই সব জিনিসগুলো সংশোধন করা গেছে, কিন্তু দুটো জিনিস এখনো ঠিক, আমার মতে দুটো জিনিস এখনো এতে আসেনি। তার মধ্যে প্রথমত হলো যে প্রচারের যে কাঠামোটা, সেই প্রচারের কাঠামোটা তৈরি হয়নি। খুব লাগাতার প্রচার করতে হবে, প্রচণ্ড প্রচার করতে হবে এবং বাড়ি বাড়ি যেতে হবে। এই বাড়ি বাড়ি যাওয়ার জন্য বুথ কমিটি গঠন করা দরকার। বুথের যে এক একটা বুথের যে কমিটি আছে, তাদের কর্মীরা প্রত্যেক ভোটারের বাড়ি যাবে, বাড়ি গিয়ে কথা বলবে। এটা সহজে হবে না, কারণ এতে তৃণমূল বাধা দেবে, পুলিশ তাদের নামে গাঁজা কেস, মদের কেস, এ সমস্ত অস্ত্র আইনের কেস এসব দিয়ে দেবে, এগুলো সব হবে, কিন্তু সেটা আবার আইনি প্রক্রিয়াতে সেটাকে মোকাবিলা করতে হবে। এইটা একটা অন্যতম প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে যে ইস্যু আইডেন্টিফাই করা দরকার, অর্থাৎ পশ্চিমবঙ্গের কি প্রধান সমস্যা, এবং এই সমস্যাগুলো বিজেপি 2024 সালে লোকসভা নির্বাচনে এলে পরে যেগুলো কেন্দ্রের আওতায় আছে সেগুলো কি করে মোকাবিলা করবে, 2026 সালে বিধানসভা নির্বাচনে যখন বিজেপি ক্ষমতা এলে কিভাবে মোকাবিলা করবে, এ সম্বন্ধে পরিষ্কারভাবে মানুষকে জানাতে হবে। শুধু তৃণমূল এই করেছে, তৃণমূল এই দোষ করেছে, সেই দোষ করেছে, এগুলোতে কাজ হবে না। এগুলো তো নেগেটিভ কথা। মানুষ কিছু পজিটিভ কথা শুনতে চান। মানুষ তিতিবিরক্ত, মানুষ ঘৃণা করেন এই সরকারটাকে। এই সরকার দুর্নীতি, তার মানে জীবনের একটা ক্ষেত্র নেই যেখানে এই সরকার দুর্নীতি করেনি। এই জিনিসটাকে মানুষ ঘৃণা করেন, কিন্তু একটা বিকল্প তো দেখাতে হবে। এই সরকার দুর্নীতিগ্রস্ত, আমরা দুর্নীতিকে নিয়ে কি করব? এই সরকার অত্যন্ত নির্লজ্জ, সংখ্যালঘু তোষণ করে, সংখ্যালঘু তোষণের ব্যাপারে আমরা কি করব? এই সরকারের থাকাকালীন বেকার সমস্যা একটা ভয়াবহ আকার ধারণ করেছে, এই বেকার সমস্যাটা নিয়ে আমরা কি করব? এই জিনিসগুলোর সম্বন্ধে একটা খুব পরিষ্কার ধারণা মানুষকে দিতে হবে। সেরকম আমি কোনো চেষ্টা দেখছি না। আগামী দিনে হয়তো হবে, কিন্তু এটা করা প্রয়োজন বলে আমার মনে হয়। স্যার, বিজেপির হাতিয়ার হয়ে উঠেছে মুম্বাই ভিত্তিক একটি ভোট কুশলী সংস্থা, যার পুরো নাম জার্ভিস টেকনোলজি অ্যান্ড কনসাল্টিং প্রাইভেট লিমিটেড। তৃণমূল এর আগেই এই ধরনের সংস্থার সাহায্য নিয়ে ভোট ব্যাংকিং করেছে, তাহলে বিজেপিও কি এখন সেই একই পথে হাঁটলো, কি মনে হয়? বিজেপিও তো আগে করেছে। বিজেপি তো 2014 সালের যে হয়েছিল, নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের সময় তো বিজেপি প্রশান্ত কিশোরকেই করেছিল, চায় পে চর্চা, এই জিনিসটা যেটা করা হয়েছিল, সেটা তো প্রশান্ত কিশোরের কাছ থেকে পরামর্শ নিয়েই করা হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এইরকম পরামর্শদাতা সংস্থা যারা আছে, যারা একটা দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয়, তারা টাকা নিয়ে কাজ করে, প্রফেশনালি কাজ করে, এই জিনিসটা সবসময়ই কাম্য, কারণ তারা মাথা ঠান্ডা করে কাজ করতে পারে। অন্য যারা আছে, মানে পুরো ব্যাপারটা যদি দলের হাতেই ছেড়ে দেওয়া হয়, যে তোমাদের কি মত, কে কোথায় কাজ করবে, কি কাজ করবে, এগুলো বলে দাও,
তাহলে তার মধ্যে নিজেদের স্বার্থের সংঘাত হবে, সেই সব সমস্যাগুলো দেখা দেবে। তার চাইতে একটা যদি এরকম পেশাদার সংস্থায় হাতে দেয়া হয় তাহলে খুব ভালোই হবে বলে আমার মনে হয়। জার্ভিসের এমনি কর্মদক্ষতাটা কতটা সেটা আমার জানা নেই, কিন্তু নিশ্চয়ই বিজেপি নেতৃত্ব ভালো করে বুঝে শুনে তাদের কাজটা দিয়েছে। যখন অমিত শাহ আমাদের শহরে এলেন মঙ্গলবার, তার সামনে হঠাৎ করেই ভাইপো ভাইপো রব উঠল। তার কারণ তাদেরকে নিয়ে যে এখন রাজ্য রাজনীতিতে প্রবল চর্চা চলছে, সেই চর্চার প্রতিফলন হিসাবেই তার সামনে এই এমন রব উঠল। এবং শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে যখন তিনি এই ভাইপো ভাইপো রব শুনে অমিত শাহজি যখন একটু মুচকি হাসলেন, সেই বিষয়টা নিয়ে শুভেন্দু অধিকারী বলছেন যে সমঝদারো কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়। কোন ইশারার কথা বলছেন এখানে শুভেন্দু? ওই যে মুচকি হাসি, ওইটাই ইশারা। মুচকি হাসি, স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে উনি এর চাইতে খোলসা করে একটা পাবলিক মিডিয়ার কি করে বলতে পারেন? কিন্তু ভাইপোর সম্বন্ধে আমরা সবাই জানি, ভাইপোর কীর্তিও আমরা জানি। তারপর মহামান্য হাইকোর্ট ইদানিং ইডির কাছে ভাইপোর সম্বন্ধে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন, ইডি সেটা জবাবও দিয়েছে বন্ধ খামে, এগুলো সব আমরা জানি। আর একটা গুরুত্বপূর্ণ কথা যেটা অমিত শাহ বলেছেন সেটা হলো, আমি তো শুধু তাদের কথাই বললাম যারা এর মধ্যে ভেতরে ঢুকে গেছে, মানে গারদে আছে। যারা গারদে এখনো ঢোকেনি তাদের কথা তো আমি বলিনি। এর থেকে যা বুঝবার বুঝে নিতে হবে। স্যার একটা শেষ প্রশ্ন করব আপনাকে, সেটা হলো যে আমরা বারবার দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের নামাজ পড়ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ক্রিসমাস ক্যারল সেখানেও তিনি অংশ নিয়েছেন, দুর্গাপুজোর উদ্বোধন তিনি করলেন, মানে প্রতি বছরই করেন, এবছর তো মহালয়ার আগেই তিনি উদ্বোধন শুরু করে দিয়েছিলেন। কিন্তু গীতা পাঠের মতো এমন একটা আসর যেখানে রাজনৈতিক রং ছিল না, সেখানেও তৃণমূল রাজনৈতিক রং লাগালো, যেখানে একটাও বিজেপির পতাকা দেখা গেল না, সেখানে তারা বললো যেটা বিজেপিরই কাজ। এবং সেখানে যখন তাকে আমন্ত্রণ জানানো হলো একজন হিন্দু হিসেবে, তিনি সেখানে উপস্থিত হলেন না। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এই ধরনের নির্লজ্জ দ্বিচারিতা, যে তথাকথিত সেকুলার দল যেগুলো আছে, এটা হচ্ছে গিয়ে তাদের একটা অঙ্গ, তাদের একটা লক্ষণ, এই নির্লজ্জ দ্বিচারিতা। আজকে মমতা ব্যানার্জি একটা ভাষণ শুনছিলাম, তাতে বলছেন যে 97% মুসলমানদের ওবিসির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কেন হিন্দুর মধ্যে ওবিসি নেই? হিন্দু যতজন আছে তাদের মধ্যে কত শতাংশ ঢুকিয়ে দেওয়া হয়েছে? আসলে ওর নির্বাচনে জিতবার ছক হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে 30% সংখ্যালঘু ভোট আছে সেইটা উনি কোঁচড়ে রেখে বাকিটা করতে চান, বাকি হিন্দু ভোট কুড়িয়ে বাড়িয়ে যায় নেওয়া যায়। সেই জন্য উনি নির্লজ্জতম উপায়ে সংখ্যালঘু ভোট কাড়বার চেষ্টা করছেন। এর আগে আমরা দেখেছি উনি সারাদিন হয়তো গান্ডে পিণ্ডে খেয়েছেন, তারপরে সন্ধ্যেবেলা এসে রোজা রাখলেন, অন্য সমস্ত এরকম করে হাত জোড় করে তারপরেতে নমাজ পড়লেন। আমার সেই দৃশ্যটা মনে আছে, চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি, অর্থাৎ মমতা ব্যানার্জি, সুব্রত মুখার্জি এবং শোভন চ্যাটার্জি তিনজনে মিলে এরকম করে নমাজ পড়লেন। যদিও ইসলামে স্ত্রী পুরুষ একসাথে নমাজ পড়া বিশেষভাবে নিষিদ্ধ, তবু পড়লেন, কারণ পড়লে মুসলমানরা খুশি হবে, খুশি হলে 30% ভোটর কোঁচড়ে চলে আসবে। এই তো হচ্ছে রাজনীতির চেহারা আর কি। সে এইরকম একটা লোক যে গীতা পাঠের আশ্রয়, গীতা পাঠের আসরে আসবেন না, এর মধ্যে বিচিত্র কিছু নেই।